অ্যান্টিবায়োটিকের উপরে আরো কিছু কথাবার্তা, আগের কথাবার্তাগুলোকে আমি একটু রিহার্স করে দেই, যাতে তোমরা ভাইভাতে আমাদেরকে একটা ভালো আউটপুট দিতে পারো। প্রথম দিনে বলছিলাম ডিফারেন্স বিটুইন অ্যান্টিবায়োটিক অ্যান্ড কেমোথেরাপিউটিক এজেন্ট। কেমোথেরাপিউটিক এজেন্ট বলতে বোঝাবে কেমিক্যালি যেগুলো ল্যাবে সিনথেসাইজ করা হয় সেগুলোকে আমরা বলি কেমোথেরাপিউটিক এজেন্ট। তো কেমোথেরাপিউটিক এজেন্ট হলো অ্যান্টিবায়োটিক গুলো ন্যাচারালি একটা প্রাণী থেকে, একটা অর্গানিজম থেকে তৈরি হয় টু ওয়ার্ক এগেইনস্ট অ্যানাদার অর্গানিজম। আর কেমোথেরাপিউটিক গুলো বেশিরভাগই ল্যাবে সিনথেটিক্যালি তৈরি হয়। তাহলে আমাদেরকে যখন বলবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্টিবায়োটিক এন্ড কেমোথেরাপিউটিক্স, আমরা বলবো স্যার অ্যান্টিবায়োটিক আর ডিরাইভ ফ্রম ওয়ান অর্গানিজম টু কিল দি অ্যানাদার অর্গানিজম। যেমন ধরো পেনিসিলিন একটা প্রাণী থেকে তৈরি হয়, ফাঙ্গাস থেকে, তার নাম হলো পেনিসিলিয়াম নোটাটাম। তারপরে সেফালোস্পিরিনের একটা ইয়েতে ক্রাইসোজাম এরকম একটা ফাঙ্গাস থেকে তৈরি হয়, এগুলো অ্যান্টিবায়োটিক। কিন্তু আইসোনায়াজাইড এগুলো সিনথেটিক্যালি ল্যাবে তৈরি হয়। আর অনেকগুলো ড্রাগ আছে যেগুলো ল্যাবে তৈরি হয়, এগুলোকে আমরা বলবো, হ্যালো হ্যাঁ তুমি কোথায়? ঠিক আছে, আমি ইয়েতে এখানে হাজির হও নাই? কলেজ থেকে ব্যাংকে গেছো না কলেজে আসো নাই? কি ও আচ্ছা, পার্ট ওয়ানের, আচ্ছা ঠিক আছে, শেষ করে আসো। আচ্ছা তুমি অর্গানাইজ করলে দ্যাটস ফাইন, ঠিক আছে। হ্যাঁ, তাইলে তোমাদের মধ্যে কে বলতে পারবে কেমোথেরাপিউটিক এজেন্ট তো বললাম সিনথেটিক, অ্যান্টিবায়োটিক হলো তোমার ন্যাচারালি বানানো হয় একটা অর্গানিজম থেকে আরেকটা অর্গানিজমকে কিল করার জন্য। এই কেমোথেরাপিউটিক শব্দের সাথে আরেকটা শব্দ আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ডে শুনি, কেমোথেরাপি। এটা কি জিনিস বলতে পারো? হোয়াট ডু ইউ মিন বাই কেমোথেরাপি? স্যার যেটা হচ্ছে মাইক্রোবায়াল ইনফেকশন ক্যান্সারের ট্রিটমেন্ট ইউজ করা হয় উইদাউট টক্সিক ইফেক্ট অন দা হোস্ট। ভেরি গুড গার্ল, থ্যাংক ইউ। ইন দ্য মর্নিং, সকালবেলাটা উজ্জ্বল করে দিলাম। কেমোথেরাপি বলতে মেইনলি সাইটোটক্সিক ড্রাগ ইউজড ইন ক্যান্সার থেরাপি। তাইলে আবার ফাল হয়ে যায় না, কেমোথেরাপিউটিক এজেন্টটা কিন্তু অ্যান্টিবায়োটিকের গোত্র, আর কেমোথেরাপিউটিকটা আর জিনিস, সেটাও সেল ধ্বংস করে, তবে সাইটোটক্সিক ক্যান্সার সেল, নট দি ব্যাকটেরিয়াল সেল। এই জিনিসগুলো একটু মনে রাখলে আই উইল বি হ্যাপি। এখন আমরা তোমাদেরকে বলছিলাম যে অ্যান্টিবায়োটিকের অনেকগুলো ক্লাসিফিকেশন বলছে। একটা বলছি স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম। উদাহরণ দেই না, এখন তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে শিখাবো। ব্রড স্পেকট্রাম বলতে যারা ইয়ে করে, বোথ গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের এগেইনস্টে কাজ করে, তাদেরকে আমরা ব্রড স্পেকট্রাম বলেছিলাম। যদি আমরা শুধু একটা গ্রাম নেগেটিভ বা গ্রাম পজিটিভ এগেইনস্টে করে, তাকে আমরা বলছিলাম ন্যারো স্পেকট্রাম। ব্রড স্পেকট্রামের কটা উদাহরণ আমরা দেই, যেমন পেনিসিলিনের মধ্যে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, শুনে রাখো, খুব বিরক্ত হইও না। সেফালোস্পিরিনের মধ্যে সেফ্রাডিন, সেফট্রিয়াক্সন, সেফিবিন। আর ফ্লোরোকুইনাল গ্রুপের মধ্যে সিপ্রোফ্লক্সা, স্পারফ্লক্সা, ফ্লক্সা। এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম। ব্রড স্পেকট্রামের সুবিধা কি? এটা কভার করে ওয়াইড রেঞ্জ এবং এখানে কম্বিনেশন দেওয়ার দরকার হয় না। আর ব্রড স্পেকট্রামের ডিসঅ্যাডভান্টেজ কি কেউ বলতে পারবে? ব্রড স্পেকট্রামের ডিসঅ্যাডভান্টেজ ড্রাগ রেজিস্ট্যান্স ক্রিয়েট করে, সুপার ইনফেকশন। তুমি ধরো এক গুলিতে এক পাখি শিকার করলা, তুমি প্রকৃত শিকারী না তোমার এক ফ্রেন্ড ছড়া গুলি দিয়ে পাখি শিকার করলো, সে বেশি শিকারী? এক গুলি দিয়ে যে করে সে তো একদম নিশানা ঠিক করছে। তাইলে আমি তোমাদের অ্যান্টিবায়োটিক ক্রিড পড়াইছিলাম, আবার আমি স্মরণ করে দিচ্ছি সেটা এখন অস্ট্রেলিয়ান বই থেকে, যে ন্যারোয়েস্ট স্পেকট্রাম শুড বি ইউজ ফার্স্ট। কিন্তু তুমি যদি থেরাপিটা প্রেজাম্পটিভ থেরাপি দাও, যেটা আমি কালকে বলছি, তোমরা যারা আমার ক্লাস করছো, যে আমরা 3 ধরনের ভাবে অ্যান্টিবায়োটিক ইউজ করি। একটা হলো এম্পেরিক্যাল, প্রেজাম্পটিভ অথবা বেসড গ্যাস থেরাপি। যেহেতু আমরা অন্ধকারে ঢিল ছুটতেছি, তখন আমরা ব্রড স্পেকট্রাম দিই। আর 2 নম্বর আমরা হচ্ছে ডেফিনিটিভ থেরাপি অথবা স্পেসিফিক। যখন আমি অ্যান্টিমাইক্রোবিয়ালের খবর পাই গেলাম, কালচারের রিপোর্ট পেয়ে গেলাম, কোন অর্গানিজম কোন অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভ, সেটা হচ্ছে ডেফিনিটিভ থেরাপি। সুতরাং মাই ডিয়ার স্টুডেন্ট, কিপ ইন দ্য মাইন্ড, we use the antibiotic in 3 modalities.
নাম্বার ওয়ান ইজ এম্পেরিক্যাল অর প্রেজাম্পটিভ অথবা বেসড গ্যাস থেরাপি। সেটা হচ্ছে উইদাউট নোয়িং দি মাইক্রো অর্গানিজম। আমরা সাধারণত যখন ইনভেস্টিগেশনের আগে রুগী খুব সিভিয়ারলি ইল হয়ে আসে, আমরা একটা অ্যান্টিবায়োটিক নিয়ে প্রসিড হই, সেটা ব্রড স্পেকট্রাম। কারণ সেখানে আমি যেহেতু জানি না আমি ন্যারো দিয়ে কি লাভ। তারপরে যখন আমি রিপোর্ট গুলো পেয়ে যাচ্ছি, তখন আমি চলে আসতেছি যে কোনো একটাতে, আমি সিঙ্গেলও দিতে পারি, এটাকে বলে ডেফিনিটিভ থেরাপি। আরেকটা থেরাপি তোমাদেরকে বলছিলাম যে সম্ভাব্য ইনফেকশনের আগে যেটা আমরা দেই, সেটার নাম কি বলতো? এখন ইনফেকশন হয় না, আমি সার্জন, আমি তার অ্যাবডোমেন কাটার আগে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবো ইন্ট্রামাসকুলার এবং সিঙ্গেল ডোজ। ওই থেরাপিটার নাম কি? ইউজিং অ্যান্টিবায়োটিক ইন অ্যাডভান্স অফ প্রবাবল ইনফেকশন। তাড়াতাড়ি বলো, তোমাদের ভিডিওগুলো অন করা আছে সবার? প্রোপাইল্যাকটিক থেরাপি, এটা তো পারার কথা। প্রোপাইল্যাক্সিস মানে ইন অ্যাডভান্স। আমরা কোন থেরাপি যদি সম্ভাব্য ইনফেকশনের আগে দেই, প্রোপাইল্যাকটিক থেরাপি। তোমরা আসো আমার সাথে? জি স্যার, আসছি স্যার। তো এটা পারলে না কেন? অগ্রিম যেটা দিচ্ছ এটা প্রোপাইল্যাকটিক, আর বাকি যেটা আন্তাজে দিচ্ছ এটা এম্পিরিক্যাল বেসড গ্যাস। তোমরা ইন্টারন্যাশনাল মেডিকেল ছাত্র, তোমাদের নলেজ অনেক আপডেট থাকবে। আর যখন তুমি শিওর হয়ে গেলে তখন হলো ডেফিনিটিভ থেরাপি। তাহলে আমি একটা এখান দিয়ে আবার বললাম, ব্রড স্পেকট্রামের কিছু কিছু উদাহরণ বলে দিলাম। পেনিসিলিনের মধ্যে দুইটা, সেফালোস্পিনের দুইটা, ফ্লোরোকুইনের দুইটা। ন্যারো স্পেকট্রাম কারা কারা? ন্যারো স্পেকট্রাম তোমার যেমন ধরো, আসলে এখান থেকে মানে বই থেকে মিলাই দিই, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। ব্রড স্পেকট্রাম গেল, এর মধ্যে আবার আমরা আরেকটা দুই ভাগ করছিলাম, ব্যাকটেরিওসাইডাল, আরেকটা হলো ব্যাকটেরিওস্ট্যাটিক। কে বলবো ব্যাকটেরিওস্ট্যাটিক কোন ধরনের ওষুধকে আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক বলি? প্লিজ রেসপন্স। ব্যাকটেরিওসাইডাল কারা, ব্যাকটেরিওস্ট্যাটিক কারা? মানে কি বুঝাচ্ছে? উদাহরণ লাগবে না। স্যার ব্যাকটেরিওসাইডাল হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে দিবে, আর ব্যাকটেরিওস্ট্যাটিক হচ্ছে কিল করবে না বাট ইফেক্ট কমায় দিবে। ইফেক্ট কমায় দিবে না মা, এটা হলো মাল্টিপ্লিকেশন বন্ধ করবে। ইউ আর কারেক্ট 70%। সাইডাল মানে হত্যা করা। ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক্স আর দোজ হুইচ কিল দ্য মাইক্রোঅর্গানিজম। ব্যাকটেরিওস্ট্যাটিক স্ট্যাটাস মানে হলো যে যেখানে আসো আর বাইরেও না। আদালত থেকে স্ট্যাটাস কো দেয়, ঝগড়া হচ্ছে যে যে পর্যন্ত আসো দূর থাকো, আমি বিচার না করা পর্যন্ত। তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক হলো যতটুকু নষ্ট করছে আর যেন নষ্ট না করবে, ইনহিবিটস দ্য গ্রোথ অ্যান্ড মাল্টিপ্লিকেশন। তাহলে তুমি যদি ব্যাকটেরিওস্ট্যাটিক দাও, ওইটা একটা ছেলে ওই দিন পারছিল, তুমি ডেভেলপ করতে দিলে না, মাল্টিপ্লাই করতে দিলে না, কিন্তু অরিজিনাল ব্যাকটেরিয়া তো থেকে গেল, তারে হ্যান্ডেল করবে কে? একটা ছেলে সেদিন বলছিল সুন্দর করে, তুমি ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ দিলা, ব্যাকটেরিয়া বাড়তে দিল না, কিন্তু ব্যাকটেরিয়া কি হবে? সে তো থেকে গেল বডিতে। এনিওয়ান ইন দ্য ক্লাস বলো? The immune system will handle it. রোগ প্রতিরোধ ক্ষমতা বডিতে কেন আছে? কত বছর বয়সে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়? ইমিউনিটি ডেভেলপ করে কত এই যে তোমরা আসো তো আমার সাথে না? আসি স্যার। হ্যালো, কত বয়সে ইমিউনিটি তৈরি হয়? গলার মধ্যে যে টনসিল আছে, একটা ইমিউনি অর্গান, লিম্ফোসাইটিক অর্গান, এটা কত বছর পরে আর দরকার হয় না, ফেলে দেওয়া যায়। 11-র পরে একটা, মানে একটা আনুমানিক বলা আর কি, 11-র পরে মোটামুটি ডেভেলপমেন্ট ইমিউন প্রসেস শুরু হয়ে যায়, তখন এই গলায় টনসিল মনসিল আর কাজে লাগে না, এগুলো ফেলে দিলে কোনো অসুবিধা নেই। এনিওয়ে, তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক কি করে? মাল্টিপ্লিকেশনটা বন্ধ করে। কটা ওষুধের নাম আমি এখানে বলি। প্রোটিন সিনথেসিস ইনহিবিট যারা করে, যে সমস্ত অ্যান্টিবায়োটিক প্রোটিন সিনথেসিস, ব্যাকটেরিয়াকে প্রোটিন তৈরি হইতে দেয় না, এগুলো সব হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। বাইরেতে এরকম একটা ক্লু দিয়ে রাখবো, আমরা যখন প্রোটিন সিনথেসিস ইনহিবিটর পড়াবো তখনকার ড্রাগ সবগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক। যেমন ম্যাক্রোলাইটস, একটু বিদ্যুটে লাগবে, তোমরা অ্যান্টিবায়োটিক ঢুকি নাই। ক্লিন্ডামাইসিন, ইথাম্বুটল, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, ট্রাইমেথোপ্রিন, এগুলো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে ব্যাকটেরিওসাইডাল কারা? ব্যাকটেরিওসাইডাল হলো যারা কিল করে। ইন জেনারেল সেল ওয়াল অ্যাক্টিভ এজেন্টস আর ব্যাকটেরিওসাইডাল। সেল ওয়ালের মাধ্যমে কাজ করে এরা ব্যাকটেরিওসাইডাল। কে তারা? মেইনলি বিটা ল্যাকটাম, অ্যামাইনোগ্লাইকোসাইডস, ম্যাট্রোনিডাজল, এগুলো বেশি না, চারটা উদাহরণ শিখবে, বেশি শিখলে
মাথাটা কনজিউম হয়ে যাবে, প্রচুর জায়গায় স্পেস লাগে। তো সেরিব্রাল কর্টেক্সে তোমার আমাদের স্মৃতি জমা হয়ে থাকে কোথায়? ব্রেইনের। আমাদের মেমোরির এরিয়া কত কোন জায়গাটা? সেরিব্রাল কর্টেক্স। কর্টেক্স না, কর্টেক্স তো দুই রকমের, সেন্সরি মোটর, কিন্তু আমাদের যে স্মৃতি মেমোরি ওটা হলো প্যারাহিপোক্যাম্পাল জাইরাস। প্যারাহিপোক্যাম্পাল জাইরাসের পাশাপাশি কি আছে? অলফ্যাক্টরি। এই জন্য তুমি গন্ধের সাথে যদি কোনো সিনারিওকে অ্যাড করে দাও, খুব দ্রুত তোমার একজন পছন্দের ব্যক্তি যেই পারফিউমটা ব্যবহার করে, যে কোনো জায়গায় পারফিউমের গন্ধ পাওয়ার সাথে সাথে ওই লোকের চেহারা তোমার মনে ভেসে উঠবে। কারণ মেমোরির সাথে তোমার ওই অলফ্যাক্টরি গ্রহণের খুব তীব্র সম্পর্ক। এই গ্রান পৃথিবীতে কোন প্রাণীর অলফ্যাক্টরি এরিয়া বড় বলতো? বিশ্বের এয়ারপোর্ট গুলোতে ইউজ করে এই প্রাণীগুলোরে ছেলেরা। জি স্যার। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলে বড় বড় একটা জিপ দিয়ে তোমার ব্যাগস শুকানো হয়। কে সে? কুকুর স্যার। কুকুর। তার অলফ্যাক্টরি এরিয়া ডেঞ্জারাস, অনেক বিস্তৃত। তাকে বিভিন্ন মেটালের গন্ধ শুকানো হয়, বারুদের গন্ধ শুকানো হয়। কাজে কোনো ব্যাগের ভিতরে যদি ক্ষতিকারক জিনিস থাকে, সে তার প্রভুকে ইঙ্গিত দেয়, তার সাথে সাথে ব্যাগ খোলা হয়। এনিওয়ে, আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যে গ্রুপটা আমরা পড়বো, সেই গ্রুপটা হলো ব্যাক্টেরিওস্ট্যাটিক। আর বাকিগুলো ইয়েগুলো তোমার সেল ওয়াল ইনহিবিটর যে গ্রুপটা, এগুলো মেইনলি ব্যাক্টেরিসাইডাল। একটা ক্লু দিলাম। আর ব্রড স্পেকট্রাম তো আগে বলে দিলাম, ন্যারো স্পেকট্রাম। আমরা এমনি একটা এভারেজ মনে রাখি, তোমার ব্রড স্পেকট্রাম বেশিরভাগই পুরান আমলের ওষুধগুলো ব্রড স্পেকট্রাম, যেমন সালফানামাইড, ক্লোরামফেনিকেল, টেট্রাসাইক্লিন, এগুলো ব্রড স্পেকট্রাম। আর এখনকার দিনে যেগুলো আসছে ব্রড স্পেকট্রাম, তারও বললাম পেনিসিলিন, ন্যারো স্পেকট্রামের মধ্যে শুধু একটার দিকে কাজ করবে, এগুলোকে আমরা ন্যারো বলবো। এখন আসো, হোয়াট আর দ্য প্রিন্সিপালস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক ইউজ করার প্রিন্সিপালটা কি? এটা একটা ফরেন বই থেকে মনে রাখার সুবিধা। যারা লেখাপড়া করতে চাও, বুঝতে চাও, তাদের জন্য ফর্মুলাটা খুবই ভালো। ওই দিন বলতেছিলাম যে নতুন বউ যখন শ্বশুর বাড়ি যায়, তখন সে তার শিল্প সম্মত কাজটা দেখানোর জন্য কতগুলো মটো করে। হ্যাঁ, সাদা কাপড়ের মধ্যে সুতো দিয়ে সুন্দর সুন্দর মটো করে, দেখবে গ্রামের মধ্যে বেশিরভাগ। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মরে। ডালিম পাকিয়ে গেলে নিজে ফেটে যায়, ছোট লোক বড় হলে বন্ধুরে কাঁদায়। এভাবে নানা ধরনের অ্যাট্রাকটিভ মটো থাকে। এই মটো মনে রেখেও ভুলো না, এটা ছিল আদিকালের। এটাকে তুমি অ্যান্টিবায়োটিক ক্রিড হিসাবে ইউজ করতে পারো। মাইন্ড মি, এম একটা শব্দ, আই একটা শব্দ, এন একটা শব্দ, ডি একটা শব্দ। মাইন্ড মি, এম ই মি। মাইন্ড মি শব্দ বাংলা অর্থ কি স্টুডেন্টস? মনে রেখো। স্মরণ করবো না। স্মরণ রেখো। মাইন্ড মি ছাড়া অল্টারনেট ইংরেজি কি আছে? রিমেম্বার মি। রিমেম্বার মি, কিপ টাচ, ডোন্ট ফরগেট মি, অনেক ধরনের সুন্দর সুন্দর ইংরেজি আছে। এই মাইন্ড মিটা মনে রাখলে তোমরা প্রিন্সিপালস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক, অস্ট্রেলিয়ান যে বইটা, এটা হলো থেরাপিউটিক গাইডলাইন অ্যান্টিবায়োটিক্স। মাইন্ডের প্রথম অ্যান্টিবায়োটিক ইউজ করার প্রথম এম হলো মাইক্রোবায়োলজি গাইডেড রিপোর্ট হোয়েন এভার পসিবল। এম হলো তাহলে মাইক্রোবায়োলজি রিপোর্ট পাওয়ার পরেই তোমাকে অ্যান্টিবায়োটিক দিবে, এবং মাইক্রোবায়োলজি তোমাকে গাইড করবে কোন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করো। এক নাম্বার। তাহলে এম হলো মাইক্রোবায়োলজি গাইড থেরাপি হোয়েন এভার পসিবল। কেন এটা 100% এটা লাগবে বলে নাই? অনেক গ্রামে গঞ্জে অনেক জায়গায় মাইক্রোবায়োলজি পাওয়ার রিপোর্ট কোনো স্কোপ নাই, সেখানে তুমি হাত সংকোচন করতে পারবে না। ইউ মাস্ট প্রসিড উইথ সাম অ্যান্টিবায়োটিক। সেজন্য এটা বলছে হোয়েন এভার পসিবল, হোয়াট এভার বা হোয়েন এভার, ইফ পসিবল দিতে পারো এম। তারপর মাইন্ডের সেকেন্ড শব্দ কি? আই। খালি আইটার অ্যান্টিবায়োটিক দিলা, রুগী আসছে লাইকি দিলা তা না। ইন্ডিকেশন মাস্ট বি এভিডেন্স বেস, একটা প্রমাণ সহ ইন্ডিকেশন থাকতে হবে যে এই রোগে এটা কাজ করে। রুগী গলা ব্যথা নিয়ে আসছে, তুমি ডক্টর, তুমি জানো এটা সর থ্রোট, এবং তুমি এটাও জানো যে সর থ্রোট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানিজম হলো স্টেফিলোকক্কাস অরিয়াস অথবা স্টেফিলোকক্কাস বিটা হেমোলাইটিকাস। তুমি আবার এটাও জানো ডাক্তার হিসেবে কোন অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ। জান আমরা কি পেনিসিলিন, পেনিসিলিনের আমরা যেটা পেনিসিলিন দিয়ে আমরা চিকিৎসা করি। হ্যালো, আমি একটা ক্লাস নিচ্ছি বিডিএস এর, একটু আধা ঘন্টা পরে করো।
আচ্ছা, তাহলে এম এ হলো মাইক্রোবায়োলজি রিপোর্ট লাগবে, আইতে হলো ইন্ডিকেশন লাগবে। তোমার একটা নির্দেশিকা থাকতে হবে যে এই রোগের এই ওষুধ। MIN, এন হলো কি, আমরা বাই প্রিন্সিপল আমরা কি ব্রড দিয়ে শুরু করা উচিত না ন্যারো দিয়ে শুরু করা উচিত? ন্যারো দিয়ে। ন্যারো, কিন্তু অস্ট্রেলিয়ান বই বলছে ন্যারোয়েস্ট স্পেকট্রাম শুড স্টার্ট ফার্স্ট। প্রথমে তুমি শুরু করবে ন্যারো দিয়া। এগুলো থিওরি, প্র্যাকটিক্যালি অন্য জীবন। আমরা যা পড়াচ্ছি এগুলো বাই থিওরি, প্র্যাকটিক্যাল লাইফ একদম ভিন্ন, হেফাজত করব। ন্যারোয়েস্ট স্পেকট্রাম শুড স্টার্ট ফার্স্ট, তাহলে MIN। ডিতে ডোজ, ডোজ শুড বি অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য সাইট অফ ইনফেকশন, সাইট অ্যান্ড টাইপ অফ ইনফেকশন। কোন ধরনের সংক্রমণ এবং কোন জায়গায়। যেমন ধরো একটা মেয়ে আসছে যে স্যার আমার ইউরিনে বার্নিং হচ্ছে, তুমি ভাবলে যেটা ইউটিআই। ইউটিআই হলে হইতে পারে ব্লাডারে, হইতে পারে উপরে কিডনিতে বা লাইনে। যদি ব্লাডারে হয় টেম্পারেচার থাকবে না, কিন্তু ব্লাডারে একটু চাপ দিলে একটু টেন্ডার, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক হবে 3 দিনের। যদি কেপি জ্বর আসে প্রস্রাবের বার্নিং এর সহ, তাহলে ইট কুড বি পাইলোনেফ্রাইটিস, ইট কুড বি সামথিং ইন দ্য লাইন, সেই ক্ষেত্রে তোমাকে 14 দিন দিতে হবে। তাহলে ডেটা ডোজটা নির্ভর করবে কিসের উপরে? টাইপ এন্ড সাইট অফ ইনফেকশন, কোন জায়গায় হয়েছে, কোন ধরনের ইনফেকশন। তাহলে ডি হলো ডোজ অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য সাইট এন্ড টাইপ অফ ইনফেকশন। যারা নোট করো, যেহেতু এটা অন্য বইয়ে নাই, তোমাদের ইয়েতে আছে একটা এন্ডেভারে, এটা প্রায় জন্য পরীক্ষা লেখা আমি খুব বিরক্ত হই, কারণ এত কষ্ট করে জিনিসটা তুলে দিই, যদি ওটা বলতে না পারে বুঝি যেটা বই থেকে লেখছে নম্বরও দেই, কিন্তু যে কোনো টিচার যেটা পড়ায় ওনার নোটটা উনি এক্সপেক্ট করেছিলেন, এরা যেহেতু ক্লাসে ছিল, এটা এভিডেন্স হলো যদি সেম সুরে কথা বলে। যদি সেম সুরে কথা না বলে, তাহলে এক্সামিনার বুঝতে পারে তোমার ক্লাস টিচার যে ছেলেটা ছিল না ক্লাসে, হি ওয়াজ কোয়াইট অ্যাবসেন্ট ফিজিক্যালি। তাহলে MIND, ডি হলো ডোজ should be appropriate to the site and type of infection. Mind হয়ে গেল। Mind me M হলো minimize the duration of therapy, কয়দিন দিবা এটা মিনিমাম। মাসের পর মাস খাইবে অ্যান্টিবায়োটিক, এরকম নিয়ম নাই। মিনিমাম 5 days, ম্যাক্সিমাম 7 days। এক্সেপশনাল ক্ষেত্রে, যেমন টিবির ক্ষেত্রে আমরা 1 বছর চালাই, এগুলো ব্যতিক্রম। নর্মালি অ্যান্টিবায়োটিক শুড কন্টিনিউ মিনিমাম 5 days, ম্যাক্সিমাম 7 days। ক্ষেত্র বিশেষে 10 দিনও চালানো, এটা ডাক্তারের নিজের আওতায়, কিন্তু বাই প্রিন্সিপাল 7 days, 5 to 7 days। তাহলে এম হলো মিনিমাইজ দ্য ডিউরেশন অফ থেরাপি, যত কম দিয়ে তাকে সুস্থ করা যায়। দেখো, আমার তোমার পেটে অ্যাবডোমিনে কোনো ঝামেলা হলে আমরা একটা সিপ্রোফ্লক্সাসিন খেয়ে ফেলি, জাস্ট একটা 500, তাতে দেখা যায় পেটের আপসেটটা ঠিক হয়ে গেল, আমরা আর যাই না, অথচ 3 দিন বা 5 দিন খাওয়া উচিত ছিল। কিন্তু আমাদের অভ্যাস হলো কিনবো না, আর দরকার নেই, আমার পেটটা ঠিক হয়ে গেছে। তো প্রিন্সিপালও বলতেছে মিনিমাইজ দি ডিউরেশন অফ থেরাপি, কিন্তু আবার ইনকমপ্লিট যদি আমি দিই, রেজিস্ট্যান্স হয়ে যাবে, নেক্সট টাইম এটা কাজ করবে না। তাহলে এম হয়ে গেল ইতে তুমি একসাথে কয়টা ওষুধ স্টার্ট করো বাই প্রিন্সিপাল? কয়টা ওষুধ তোমাকে পারমিট করে, অ্যালাউ করে? স্যার একটা। গুড, মেয়েটা তো আসলে ভালো। তোমার নাম কি? মালিহা। হ্যাঁ, মালিহা। দেখা যাক আমরা মালিহারে ঠেলে দিয়ে প্লেস পাই কিনা। যদিও ডাক্তারিতে প্লেস পাই এমন বিশেষ কোনো লাভ হয় না প্র্যাকটিসের ক্ষেত্রে। এনিওয়ে, স্টিল আই এনকারেজ ইউ। এখানে ইতে হলে এনশিওর মনোথেরাপি, একটা অ্যান্টিবায়োটিক একসাথে দেওয়াটা হলো প্রিন্সিপাল। কম্বিনেশনের কতগুলো কথাবার্তা আমরা বলবো আরো পরে। কম্বিনেশন বলছি আমি অলরেডি। সিনার্জিস্টিক, যদি দুইটা অ্যান্টিবায়োটিক একটাকে সাহায্য করে, সিনার্জিস্টিক বলি আমরা। আর অ্যান্টাগনিস্টিক, একটা অ্যান্টিবায়োটিক যদি আরেকটা অ্যান্টিবায়োটিক কাজকে বন্ধ করে দেয়, এটা বলে অ্যান্টাগনিস্টিক। উৎসুক ছেলেমেয়েরা একটু বইয়ের ভিতরে ঢুকলে এগুলো দেখো ইন্টারেস্টিং সাজানো আছে। যে কোনো পড়া, নতুন পড়া প্রথমবার পড়তে খটমট লাগবে, দ্বিতীয়বার সহজ হয়ে যাবে, তৃতীয়বার লাগবে যে এটা তো বেশ সুন্দর। এই জন্য 3 স্টেপ স্টাডি। আমরা তো মাশাআল্লাহ কোনো সময় নেই, পরীক্ষার আগে বই ধরি, একবার পড়ি, মনে করি যে আমি তো সুপার জিনিয়াস, আমি তো এটা এক্সামিনার সামনে বলে দিয়ে আসতে পারবো, ওগুলা দিয়ে আসতে পারবো। নেভার। ইফ ইউ আর গুড বয়, ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউর মানি, ইফ ইউ ওয়ান্ট টু স্যাটিসফাই ইউর গার্জিয়ান, প্রথম একবার এভারেজ, দ্বিতীয়বার একটু খড় করে হবে, তৃতীয়বার ওই একই চ্যাপ্টার যখন পড়বা খুব ফাইন, তখন তুমি আরো 2-3টা একাত্তর করলে জিনিসগুলো ছবির মতো তোমার সামনে আসবে। আর পোস্ট গ্রাজুয়েশন স্টাডিটা এখান থেকে করে যেতে হবে। এখানে কম পড়লাম, পরে আমি স্বপ্ন দেখলাম আমি আরো পড়বো, আরো ডিগ্রি করবো, তাহলে এত বেশি লোড পড়ে যাবে, জীবনও যাবে, যৌবনও যাবে। এমনিই তো আমাদের লাইফ ছোট, আর ডাক্তারদের তো কোনো লাইফই নেই। তার তো সমস্ত ফিজিক্যাল স্ট্রেংথটা খেয়েই ফেলে তোমার এই যে বেলি, লাভ, তোমার অ্যানাটমি, ফিজিওলজি, দিস এন্ড দ্যাট, লটস অফ সাবজেক্ট।
আমাদের ডেন্টাল তো আরো সিরিয়াস, এখন 5 ইয়ার্স হয়ে গেছে। এনিওয়ে, এগুলো জাস্ট কথার কথা আর কি। তাইলে তোমরা অ্যান্টিবায়োটিক, প্রিন্সিপালস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক, আবার বলি, মাইন্ড মি হলো ফর্মুলা, এটা খাতায় লিখতে হবে না, মনে রাখতে হবে। মাইক্রোবায়োলজি রিপোর্ট লাগবে, ইন্ডিকেশন থাকতে হবে, narrowest spectrum is required. Dose should be appropriate, site and type of infection, minimize the duration of therapy, and you will ensure monotherapy in most situation. ডাক্তার সাহেবদের প্রেসক্রিপশন দেখলে আমার এই ফর্মুলা কিছুই পাবা না। 3 রকমের অ্যান্টিবায়োটিক দিচ্ছে, 3 দিক থেকে গুলি করছে, বাকি না বলে যাবে কই। কিন্তু হোস্টে পেশেন্টের যা হবে এটা পরের কথা। আমার রোগী এক রাতে জ্বর পড়তে হবে, যাতে রোগীর ফ্যামিলি আমার হাতে থাকে, এটা আলাদা জীবন। আই এম নট টকিং অ্যাবাউট দ্যাট, এন্ড ইউ শুড নট বি হিয়ার অল দিস থিংস, দিস আর ফ্রাস্ট্রেটিং থিংস। এনিওয়ে, উই আর ইন দ্য বেসিক প্রিন্সিপলস। তাইলে হয়ে গেল প্রিন্সিপলস অফ ইউজিং অ্যান্টিবায়োটিক। এখন আসো, rational use of antibiotic কি? Rational use of antibiotics means prescribing drug appropriately, correct diagnosis, correct patient, correct time, correct duration. এইভাবে 9টা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ আছে। ডিউরেশনটা ওরকম হইতে হবে, রুগীটা ঠিক হইতে হবে, টাইম বলতে হবে। এখানে কিন্তু রেশনালে আরেকটা আছে, মনিটরিং, প্রপার মনিটরিং। রুগী ট্যাবলেট দিয়ে ছেড়ে দিলাম, সে ফলো করে কি ফলো করে না, এইভাবে এটা রেশনাল হয় না। তাহলে রেশনাল অ্যান্টিবায়োটিক হচ্ছে ওষুধের এফিকেসি এবং সেন্সিটিভিটি করা। রেশনাল অ্যান্টিবায়োটিকের পয়েন্ট হলো অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক্স, অ্যাডিকুয়েট ডিউরেশন, তারপরে তোমার মনিটরিং। এগুলো একটু বই থেকে দেখে 9টা প্রিন্সিপালস আছে রেশনাল ইউজের। রেশনাল ইউজ যদি আমরা না করি তাহলে কি হবে? রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইউজিং ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক? একবারে যেমনে আসে এমনি দিয়ে দিলাম, তাহলে কি হবে? ড্রাগ রেসিস্টেন্স হবে। আমি কিছুক্ষণ পরে ড্রাগ রেজিস্ট্যান্স একটা শর্ট নোট ধরাই দিব ভালো ছেলে মেয়েদের জন্য। 2 নম্বর হবে সুপার ইনফেকশন। একটা ঝামেলা লয়ে এসছে, আরেকটা ঝামেলা বাধাই দিলাম। 3 নম্বর হবে ফেলিউর। 4 নম্বর চান্স অফ ক্রস রেসিস্টেন্স, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো আমরা বেশি ভিতরে ঢুকবো না। সুতরাং আমরা যদি যেটা করে, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যায়, ডাক্তার সাহেবের কাছে আসে না, বা অনেক ডাক্তার সাহেব একসাথে 2-3টা দিয়ে দেয়, তাতে আমরা ড্রাগ রেসিস্টেন্সের এমপ্লয় করি। এখন আসো, হোয়াট ইজ রেসিস্টেন্স টু অ্যান্টিবায়োটিক্স? রেসিস্টেন্স হলো আনরেসপন্সিভনেস অফ মাইক্রোঅর্গানিজম টু অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। দিচ্ছে, কাজ করতেছে না। এই রেসিস্টেন্স 2 রকম, একটা হলো ন্যাচারাল, আর হলো অ্যাকোয়ার্ড। ন্যাচারাল রেজিস্ট্যান্স হলো শুরু থেকেই এই ড্রাগ এখানে কাজ করে না, দ্যাট ইজ ন্যাচারাল। যেমন ধরো পেনিসিলিন ভি, পেনিসিলিন জি কোনোদিন গ্রাম নেগেটিভ অর্গানিজমকে কিল করতে পারে না। অ্যামাইনোগ্লাইকোসাইড অলওয়েজ গ্রাম নেগেটিভ কিল করে, গ্রাম পজিটিভ এগেইনস্টে তার সারা জীবনে কোনো অ্যাক্টিভিটি নাই। এটি হলো ন্যাচারাল। তোমার মাথার চুল আছে কেন? তোর স্ক্যাল্পকে প্রোটেক্ট করার জন্য। তোমার গায়ে স্কিন কেন আছে? তোমার ভিতরে মাসলকে সেভ করার জন্য। দিস আর দ্য ন্যাচারাল রেজিস্ট্যান্স। নাকের ভিতরে প্রচুর লোম আছে, বুকে প্রচুর লোম আছে, বিভিন্ন জায়গায় প্রচুর লোম গজায় কেন? ওই সারফেস এরিয়াকে প্রোটেকশন দেওয়ার জন্য। দিস আর দ্য ন্যাচারালি গিভেন রেসিস্ট্যান্স। অ্যাকোয়ার্ড রেসিস্ট্যান্স কি? যেখানে মাইক্রো অর্গানিজমটা প্রিভিয়াসলি সেন্সিটিভ ছিল, এখন দিলে দেখি আর কাজ করে না। তাহলে যখন অ্যাকোয়ার্ড রেজিস্ট্যান্সের কথা আসবে, তখন এই সমুদ্র বলবা যে দিস অ্যান্টিমাইক্রোবিয়ালস অথবা দিস এজেন্ট অথবা দিস অ্যান্টিবায়োটিক ওয়াজ প্রিভিয়াসলি সেন্সিটিভ, আগে দিলেই কাজ করতো টু দিস অ্যান্টিবায়োটিক, বাট নাও ডাজ নট ডু এনি রেসপন্স, নাও ইট বিকাম রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্স কেমনে আসে? এটা একটু শর্ট নোট আমরা দেই। ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্স করে বাই চেঞ্জিং দেয়ার ডিএনএ। এই ডিএনএ চেঞ্জ 2 রকম, মিউটেশন আর ট্রান্সফার অফ জিন। মিউটেশন হয় কি? জেনারেশন টু জেনারেশন। এই জেনারেশনের ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকটা পেতে পেতে সেই মেসেজটা তার নেক্সট জেনারেশনকে দিয়ে দিল। যেমন ধরো থাইল্যান্ড, ওয়ার্ল্ডের মধ্যে তোমার যদি বলো এশিয়ার মধ্যে সবচেয়ে পর্যটন এরিয়া, পর্যটন সিটি কোনটা, কি বলবা? আমার সাথে একটু ইন্টারাকশন করো যাতে আমি বুঝতে পারি তোমার। এশিয়াতে একটা সিটির নাম বলো যেখানে মোটামুটি প্রায় পর্যটকরা। বলো, একজন বললা বোধহয় থাইল্যান্ড। দেশের নাম হচ্ছে সিটি ব্যাংকক। ব্যাংকক। আর
সিঙ্গাপুর, চট্টগ্রাম স্যার, চট্টগ্রাম। সিঙ্গাপুর, কাঠমান্ডু, কুয়ালালামপুর, নোয়াখালী। হ্যাঁ, নোয়াখালী উত্তম জায়গা। নোয়াখালী যেতে হলে 2 পকেটে পয়সা ভরে নিয়ে যেতে হবে ওখানে। পাসপোর্ট লাগে স্যার। আচ্ছা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো তোমাদেরকে যেটা মিউটেশন, যেটা মানে এক জেনারেশন। এখন পর্যটন এরিয়ার মধ্যে থাইল্যান্ডে বেশিরভাগ বাজে মানুষ, চরিত্রহীন মানুষ যায় ওখানে একটা সেক্স ট্যুর করার জন্য। জাপানিরও আসে। এটা এখন অবশ্যই ওদের অবস্থার পরিবর্তন হয়েছে, ফিনান্সিয়ালি তারা অনেক আগায় গেছে, এই জন্য গভর্নমেন্ট এগুলোকে এখন প্রেফার করে না। কিন্তু যেহেতু এটা পর্যটন নির্ভর একটা কান্ট্রি বা সোসাইটি, ওখানে গনোরিয়া এবং সিফিলিস প্রচন্ড ইফেক্ট। এখন এই গনোরিয়া আমরা কি দিয়ে চিকিৎসা করি? পেনিসিলিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ফর দি গনোরিয়া। গনোরিয়া অর্গানিজমের নাম কি বলতো একজন? এটা বলো, গনোরিয়ার অর্গানিজমের নাম কি? কি কক্কাস বলে এটাকে? তোমরা আছো তো না হারাই গেছো? স্টুডেন্ট স্যার আছি আমরা স্যার। হ্যাঁ, গনোকক্কাসটা নামে বলে, আসল জিনিসটা কি? নাইসেরিয়া গনোরিয়া, নাইসেরিয়া গ্রুপ। আর কি কি আছে? নেইসেরিয়া মেনিনজাইটিস। এক্সিলেন্ট। আরো বলো। স্যার মনে নাই। এন্টারোকক্কাস লাইনের একটা নাইসেরিয়া গ্রাম পজিটিভ না নেগেটিভ? গ্রাম নেগেটিভ। গুড গার্ল। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই জোড়ায় থাকে। এবং যদি গনোরিয়ার কোনো জেনিটাল ডিসচার্জ থেকে তুমি যদি কিছু ডিসচার্জ নাও, একটা স্লাইড বানায় যদি ইয়েতে দেখো মাইক্রোস্কোপে, দেখবে যে শিং মাছের মতো চুল এরকম জোড়ায়। এনিওয়ে, নাইসেরিয়া গনোরিয়া ট্রেস করা যায় মোটামুটি, যারা মাইক্রোস্কোপে যারা হ্যান্ডেল করতে পারে তারা ইজিলি বুঝতে পারে। তাহলে এটা হলো গ্রাম নেগেটিভ ডিপ্লো। এই নাইজেরিয়া যে কথাটা বলতেছিলাম, ওই পর্যটকরা লক্ষ্য করলো যে এক ধরনের গনোরিয়ার স্ট্রেন হচ্ছে যেগুলো আর ওষুধে ভালো হচ্ছে না। কারণ এগুলো এত বেশি বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপোজার পাচ্ছে, বিভিন্ন দেশের পর্যটকরা নিচ্ছে, আবার এটা আরেকজনকে দিচ্ছে, এখান থেকে অ্যাকোয়ার করছে, যায় ফ্যামিলিকে দিচ্ছে। এইভাবে হইতে মিউটেশন হইয়া একটা রেসিস্ট্যান্ট গনোকক্কাস আসছে ব্যাংকক এবং থাইল্যান্ড। এরপরে থাইল্যান্ডের পর্যটন ব্যবসা ধস নামা শুরু করলো, মানুষ আর যাচ্ছে না, কারণ যে যা সে বিডিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। ভেনিরাল ডিজিজ, আরেকটা ভেনিরাল ডিজিজের নাম হলো সিফিলিস, যেখানে শ্যাঙ্কার হয়। এটা তোমাদের ক্লাস অন্যরা পড়াবে এনিওয়ে। তাহলে এরপরে ডাক্তার সাহেবরা অনেক রিসার্চ করি, থাইল্যান্ড গভর্নমেন্ট বের করলো স্পেকট্রোনোমাইসিন। এটা আর টু সুপিরিয়র অ্যান্টিবায়োটিক। এটা 250 মিলিগ্রাম ওয়ান সিঙ্গেল ইন্ট্রামাস্কুলার ইনজেকশন দেওয়ার পরে মোটামুটি গনোরিয়া সাবসাইড করে। তাহলে এটা আমি কি বোঝানোর জন্য অতটুকু গেলাম? মিউটেশন। একটা অর্গানিজম আস্তে আস্তে তার বাইরের অঙ্গাবরণ চেঞ্জ করে, কেউ তার মেটাবলিক পাথওয়ে চেঞ্জ করে, কেউ একটা অল্টারনেট টার্গেট করে বেঁচে থাকার অধিকার সবার আছে। সুতরাং অ্যান্টিবায়োটিকের যে ইনসাল্ট, এটাকে বাইপাস করার জন্য ব্যাকটেরিয়া একটা কৌশল অবলম্বন করে হয় মিউটেশন। 2 নম্বর হলো ট্রান্সফার অফ জেনেটিক ম্যাটেরিয়াল। এটা অন্য বইয়ে আছে, তোমাদের বইয়ে আছে। এটা মেইনলি 3 রকম, সেদিন বলছি, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, কনজুগেশন। 2 অথবা একাধিক ব্যাকটেরিয়া যখন একটার কাছাকাছি আসে, প্রথম যেটা করে তারা জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করে। এই জেনেটিক ম্যাটেরিয়ালে তোমাদের শর্ট নোট বা ভাইভাতে আমরা জিজ্ঞেস করবো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য প্লাজমিড? স্যার, প্লাজমিডস আর resistance carrying gene. Many bacteria contain extra chromosomal genetic material. ক্রোমোজোমের একটু বাইরে থাকবে একটা জেনেটিক ম্যাটেরিয়াল, এটাকে বলে প্লাজমিড। কোথায় থাকে? সাইটোপ্লাজম অফ দি ব্যাকটেরিয়া। দে ক্যারি দ্য জিন কোডিং ফর রেসিস্টেন্স অথবা আর ফ্যাক্টর। তাহলে প্লাজমিডের ভিতরে একটা জিনিস থাকে, এটা আর ফ্যাক্টর অথবা রেসিস্টেন্স ফ্যাক্টর বলে। এটা ক্রোমোজোমের বাইরে থাকে সাইটোপ্লাজম, মেনি ব্যাকটেরিয়া। তাহলে প্লাজমিডের উপর একটা শর্ট নোট দিলে বা ভাইভাতে ধরলে এই কথাটা বলবো, ইট ইজ এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল লাইজ ইন দ্য সাইটোপ্লাজম। দে ক্যারি দ্য আর ফ্যাক্টর অথবা জিন কোডিং ফর রেসিস্ট্যান্ট। এই আর ফ্যাক্টর একজনের কাছে ট্রান্সফার করে। একটা হলো ট্রান্সডাকশন হলো থ্রু ব্যাকটেরিওফেজ। তোমরা জানো ভাইরাস কোনো লিভিং অর্গানিজমের অ্যাটাচ না হলে সে অ্যাক্টিভ থাকে না। তো কোন ব্যাকটেরিয়াকে যখন ভাইরাস আক্রান্ত হয়, এই ভাইরাস ইনফেক্টেড ব্যাকটেরিয়া ইজ কল্ড দি ব্যাকটেরিওফেজ। এই ব্যাকটেরিওফেজ একটা যখন আরেক ব্যাকটেরিয়ার কাছে আসে,
তখন এদের মধ্যে যে এক্সচেঞ্জ যেটাকে বলে ট্রান্সডাকশন, তারা ডিএনএ কে ট্রান্সফার করে দেয়। দিস প্লাজমিড ডিএনএ ট্রান্সফার থ্রু দ্য ব্যাকটেরিওফেজ। মানে কি, ভাইরাস হুইচ ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া। ও ভাইরাস এর গা থেকে এর গায়ে বসে, এর গাতে ঠিক প্রজাপতির মতো। প্রজাপতি যতগুলো ফুলে যাবে ততগুলো ফুলে তার পায়ে লাগানো পরাগরেণুটাকে ছড়াই দিবে, এবং দ্যাটস হোয়াই ইট ইজ এ ন্যাচারাল ফার্টিলাইজেশন হবে। ফুলের সৌন্দর্য হলো প্রজাপতিকে আকর্ষণ করা। প্রজাপতিকে আকর্ষণ করার আসল মূল রহস্য স্রষ্টার কি, পরাগায়ন করা। এনিওয়ে, তাহলে ট্রান্সডাকশন বুঝে ফেলছো। 2 নম্বর ট্রান্সফরমেশন। রেসিস্ট্যান্ট ব্যাকটেরিয়া যে হয়েছে, সে তার এই ডিএনএটা রিলিজ করে দেয় মিডিয়ামের ভিতরে। দুজন কাছাকাছি হলো জেনেটিক, সে রিলিজ ইনটু দ্য মিডিয়াম হুইচ ইজ টেকেন বাই অ্যানাদার ব্যাকটেরিয়া। তাহলে দুইজন ব্যাকটেরিয়া, একজন রেসিস্ট্যান্ট, সে যখন কাছাকাছি হয়, সে তার জেনেটিক ম্যাটেরিয়ালটা মিডিয়ামকে ছেড়ে দেয়, আরেকজন এটাকে নেয়। দ্যাট ইজ দি ট্রান্সফরমেশন। 3 নম্বর হলো কনজুগেশন। দুজনের মধ্যে সেক্স পিলাই, এক ধরনের চুলের মতো সেক্স পিলাই দিয়ে তারা যখন কনজুগেট করে মিলিত হয়, এর মাধ্যমে ব্যাকটেরিয়াল ডিএনএটা চলে যায়। তাহলে এই জিনিসগুলো যদি পরীক্ষা দিতে পারো, স্যার রেসিস্টেন্স ইজ 2 টাইপ, ওয়ান ইজ ন্যাচারাল, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। অ্যাকোয়ার্ডটা হচ্ছে মিউটেশন, স্লো স্পন্টেনিয়াসলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে জিন ট্রান্সফার। জিন ট্রান্সফারটা স্যার 2 রকম হয়। এখানে একটা প্রত্যেকের বডিতে একটা এক্সট্রা ক্রোমোজোমাল জেনেটিক ম্যাটেরিয়াল আছে, তার নাম প্লাজমিড। এই প্লাজমিডটা সাধারণত রেসিস্ট্যান্ট জিন ক্যারি করে। এটা ট্রান্সফার হয় 3 পদ্ধতিতে: ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন এবং কনজুগেশন। তারপরে পরীক্ষাতে একটা কথা আসতে পারে, আচ্ছা বলতো, এই যে রেসিস্টেন্সটা ডেভেলপ করছে, তারা কি কি পদ্ধতি অবলম্বন করছে? তোমাদের বইয়ে সুন্দর সাজানো আছে, আমি আরেকটা বই থেকে বলতেছি। প্রথম হলো কিছু কিছু ব্যাকটেরিয়া, যেমন ধরো স্টেফিলোকক্কাই, এটা একটা গ্রাম পজিটিভ অর্গানিজম। এটা করে কি, একটা এনজাইম প্রডিউস করে, যেমন পেনিসিলিনের এগেইনস্টে বিটা ল্যাকটামেজ তৈরি করে পেনিসিলিনকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। হ্যাঁ, পেনিসিলিনের রিং কয়টা বলছিলাম? আসো তোমরা, পেনিসিলিন যেদিন পড়াইছিলাম কয়টা রিং আছে বলছিলাম? এ রিং, বি রিং। একটা রিং হলো বিটা ল্যাকটাম, আরেকটা রিং কি, কিছু খেয়াল নাই না? আচ্ছা, এনিওয়ে, তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে একটা এনজাইম করে ড্রাগটাকে ইনঅ্যাক্টিভেট করে দেয়। যেমন ধরো স্টেফিলোকক্কাই, অ্যামাইনোগ্লিকোসাইডস, এগুলো কি করে, বিটা ল্যাকটামেজ জাতীয় এনজাইম তৈরি করে অ্যান্টিবায়োটিকটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। আরেকটা পদ্ধতি হলো শরীরের ভিতরে ড্রাগটা যেন না ঢুকে, ডিক্রিজ অ্যাকুমুলেশন অফ দ্য ড্রাগ ইন দ্য ব্যাকটেরিয়াম। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি ব্যাকটেরিয়া করে কি, অল্টার টার্গেট ফর দ্য ড্রাগ। ওই ড্রাগ যেখানে যা হিট করতে বডিতে, তারা তাদের স্থানটাকে চেঞ্জ করে ফেলে। আরেকটা পদ্ধতি হলো ব্যাকটেরিয়া যে পথে মেটাবলাইজ করতো, সেই মেটাবলিক পাথওয়েটাকে চেঞ্জ করতো। এটা হলো বেসিক। আমাদের বইয়ে আরো কিছু পয়েন্ট আছে। আচ্ছা, আমরা এখন আরো কিছু জিনিসপত্র যাই। একটা হলো তোমার বাইবেতে আমরা যেগুলো ধরবো, সেটা হলো তোমার এমআইসি আর হলো এমবিসি। এমআইসি এবং এমবিসি এগুলো কিন্তু খুবই দরকার ভাইবার জন্য। আমি এগুলো একটু পড়াই দিচ্ছি, ওই দিন আমি পড়াইছি কিছুটা। প্রথমে আসো এমআইসি। একটা ব্যাকটেরিয়াকে কিল করতে হলে একটা মিনিমাম পরিমাণ ওষুধ লাগবে, এটা বলে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন লিখে রাখো বা নোট করো, বাসায় যে করো। এমআইসি, এমআইসি ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ দ্যাট ইনহিবিটস দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। তাইলে ওষুধ ঠাইসে দিয়া হোস্টের ক্ষতি করা, রোগীর ক্ষতি করা, এটা তো আমাদের ইচ্ছা নয়, ইন্টেনশন নয়। আমরা হলো কত কম দিয়া আমার টার্গেটটা আমি অ্যাচিভ করতে পারি, কত কম, সেটা হলো এমআইসি, মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন। ইট ইজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ দ্যাট ইনহিবিটস দ্য গ্রোথ অফ মাইক্রো অর্গানিজম। তারপরে আসো এমবিসি, মিনিমাম ব্যাক্টেরিসাইডাল কনসেন্ট্রেশন। কত দিলে আমি তারা মারতে পারবো? লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ দ্যাট কিল দ্য ব্যাকটেরিয়া, অথবা পুরো পারবে না, ইনহিবিট দি 99.9% অফ দি ব্যাকটেরিয়াল কলোনি। কলোনি তো তোমাদের মাইক্রোবায়োলজিরা পড়াইছে যে ক্লাস্টার অফ অর্গানিজম, যখন থোকায় থোকায় বিভিন্ন জায়গাতে যায়, এটার নাম দেয় কলোনি। সুতরাং যদি 99.9% ব্যাকটেরিয়াল কলোনিকে কিল করে দিতে পারে, সেটা হবে মিনিমাম ব্যাক্টেরিসাইডাল কনসেন্ট্রেশন। এগুলো কিন্তু ভাইভারতে মাপ নাই, ছোট্ট ছোট্ট লাইন, কিন্তু এটা ক্যারি করে অনেক ইম্পর্টেন্স। তারপরে আমরা একটা চাইবো পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট।
এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। মানে রবীন্দ্রনাথের ছোট গল্পের কবিতা শেষ হয়ে হইল না শেষ, যেমন বলা হয় দি লাস্ট পার্ট অফ টি ইজ সুইটার দেন দি ফার্স্ট পার্ট। চায়ের শেষের অংশটা অধিক মিষ্ট, এন্ড দি লাস্ট পার্ট অফ সিগারেট, আরো বলা হয়, অনেক কথাবার্তা বলা হয়। কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে তার ব্লাড কনসেন্ট্রেশন ফল করে গেছে আফটার এমআইসি, আর কাজ করার কথা না, কিন্তু তাদের বিশেষ কিছু অলৌকিক ক্ষমতা আছে, ইভেন দে আর অ্যাক্টিভ। সুতরাং সুন্দর ইংরেজিতে বলতে হবে পারসিস্টেন্ট সাপ্রেশন অফ দি ব্যাকটেরিয়াল গ্রোথ ইভেন আফটার ফল বিলো দি এমআইসি। মানে মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনের নিচে পড়ে গেছে, কিন্তু এখনো সে কাজ করে, সেটাকে আমরা বলি মিনিমাম পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। আবার বলি, এখানে একটা শব্দ বললে সাথে সাথে তোমার হবে persistent suppression of bacterial multiplication even the plasma concentration fall below MIC. আমি আগেই বলছি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশনের নিচে গেলে কোনো ওষুধ কাজ করবে না, কিন্তু কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে শেষ হয়ে হইল না শেষ। Some antibiotic have post antibiotic effect. They continue to suppress the bacterial multiplication even after plasma concentration below the MIC. এই গ্রুপের ভিতরে আছে, তোমরা সামনে যখন যাবা, অ্যামাইনোগ্লাইকোসাইডস একটা গ্রুপ, ফ্লুরোকুইনলস একটা গ্রুপ, এগুলা দে হ্যাভ সাচ ইফেক্ট এগেইনস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে এটা একটা উদাহরণ রাখতে হবে এটা। আর যেটা আমরা বলতেছিলাম যে ব্যাকটেরোসাইডালের ব্যাপারটা, সেখানে ব্যাকটেরোসাইডাল ইফেক্ট অফ মেনি ড্রাগস ইজ ডোজ ডিপেন্ডেন্ট। The bactericidal effect of many drugs is dose dependent, অর্থাৎ the higher the concentration, the greater the killing. এটাকে বলছে, দাগ দিয়ে রাখতে পারো, concentration dependent killing. Concentration dependent killing. তাহলে bactericidal effect দুই রকম, একটা ডিপেন্ড অন কনসেন্ট্রেশন, একটা ডিপেন্ড অন টাইম। তাহলে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এ দুইটা উদাহরণ, একটা হলো অ্যামাইনোগ্লাইকোসাইড, একটা হলো ফ্লুরোকুইনল, আরেকটা হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট কিলিং। সেটা কি? সেটা হলো দি লঙ্গার দি প্রেজেন্স অফ ড্রাগ ইন দ্য প্লাজমা, দি গ্রেটার দ্য ব্যাকটেরিসাইডাল। যত বেশিক্ষণ রক্তে থাকবে তত বেশি ব্যাকটেরিসাইডাল ইফেক্ট হবে, সেটাকে বলছে টাইম ডিপেন্ডেন্ট কিলিং। যেমন বিটা ল্যাকটাম, ভ্যানকোমাইসিন, এটা বলে দিলাম। আরো কিছু কথা বলা আছে, সেটা হলো ব্যাকটেরিসাইডাল এবং ব্যাকটেরিস্ট্যাটিক একসাথে দেওয়া যাবে কিনা। এই কম্বিনেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক মে বি সিনার্জিস্টিক, অ্যান্টাগনিস্টিক অর ইনডিফারেন্ট। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি একটা ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিসাইটিক একত্রে দেই, তারা ইউজফুল না, কারণ ব্যাকটেরিসাইডাল তো ব্যাকটেরিয়া ধ্বংস করে দিছে। এখন ব্যাকটেরিস্ট্যাটিক আর কাজ করবে কার উপরে? হোস্টের ক্ষতি হবে। সুতরাং ইট ইজ নট ইউজুয়াল টু ইউজ দি ব্যাকটেরিসাইডাল এন্ড ব্যাকটেরিস্ট্যাটিক এট এ টাইম। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা দুটো অ্যান্টিবায়োটিক যখন একজন আরেকজনকে সাহায্য করে, আমরা বলি সিনার্জিস্টিক ইফেক্ট। এ কম্বিনেশন অফ দি অ্যান্টিবায়োটিক এজ এ in such situation is called synergistic. যেমন ধরো পেনিসিলিন দিলাম, তার লগে স্ট্রেপ্টোমাইসিন বা জেন্টামাইসিন দিলাম, এটা আমরা হার্টের ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস ইউজ করি। সিডোমোনাল ইনফেকশনে আমরা কার্বোসিলিন দিলাম, তার সাথে জেন্টামাইসিন দিলাম, এই কম্বিনেশনটা হচ্ছে সিনার্জিস্টিক। তাহলে এগুলো একটু একটু ধারণা রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক দুইবার ততোধিক ইউজ করা যেতে পারে যদি সুবিধা হয় সিনার্জিস্টিক ইফেক্টের জন্য। তারপরে আজকে তো বেশ কিছু জিনিস তোমাদের পরীক্ষার জন্য ধরাই দিলাম। এরপরে সুপার ইনফেকশন কাকে বলে, সেদিন পারছিল বোধহয় একটা ছিলেন আমি। হোয়াট ডু ইউ মিন বাই সুপার ইনফেকশন? বলো। একটা ইনফেকশন আক্রান্ত হওয়ার পর আরো একটা ইনফেকশন দ্বারা আক্রান্ত হলো, তাকে সুপার ইনফেকশন। সুন্দর বাংলাতে পরিচ্ছন্ন গলায় ক্লিয়ার করে বলে দিলা। যদি ইংরেজিতে বলতে হয় তাহলে কথাটাকে যদি ইংলিশ কনভার্ট করো, ক্লিনিক্যাল এভিডেন্স অফ নিউ ইনফেকশন ডিউরিং অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ইজ কল্ড সুপার ইনফেকশন। এটাও হতে পারে। অস্ট্রেলিয়ানরা এখানে একটা সুন্দর শব্দ ইউজ করে, অন দ্য টপ অফ প্রিভিয়াস ওয়ান। এই শব্দটা আমি অস্ট্রেলিয়াতে যা শিখছি, অন দ্য, তাহলে নিউ ইনফেকশন অন দ্য টপ অফ প্রিভিয়াস ওয়ান। ইংরেজিটা সুন্দর না? অন দ্য টপ অফ প্রিভিয়াস ইনফেকশন। অথবা তোমার তো আসছে new incidence of infection during treatment of another infection. একটা ইনফেকশন কিল করতে যায় আরো কয়টা ইনফেকশন, যেমন ধরো টেট্রাসাইক্লিন।
টেট্রাসাইক্লিন খেলে পরে আমরা যখন 80-82 যখন আমরা ধরো ডাক্তারিতে মাত্র ডাক্তারে বেরোলাম, তখনকার দিনে টেট্রাসাইক্লিনের খুব বেশি ইউজ ছিল। এটা ব্রড স্পেকট্রাম, পেটে যে কোনো আপসেট, ফ্যাট ফুলা, নানা রকম সমস্যা করে পেটে খাও টেট্রাসাইক্লিন। তারপরে পরে দেখা গেল টেট্রাসাইক্লিন ইন্টেস্টাইনাল ভিলাইগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই ইন্টেস্টাইনালের ভিলাইয়ের ভিতরে অনেকগুলো আমাদের হিতকারী মাইক্রো অর্গানিজম ছিল। এই হিতকারী মাইক্রো অর্গানিজম গুলো যখন নষ্ট হয়ে গেল, তাহলে হার্মফুল ব্যাকটেরিয়া গুলো চান্স পেয়ে গেল। তাহলে দেখা গেল আর পেটে আর সুবিধা নেই, কেবল ডায়রিয়া হচ্ছে। তাহলে আমরা যদি বেশি বেশি ব্রড স্পেকট্রাম দেই, আমরা শরীরের ক্ষতি করি। তাহলে সুপার ইনফেকশন কথাটা তো আমরা বলে দিলাম। এইভাবে একটা দিয়ে যদি আরেকটা হয়, দ্যাট ইজ এ সুপার ইনফেকশন। আর ভাইবার জন্য এখান থেকে কি কি থাকতে পারে একটু দেখে নিই। ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম গুলো বললাম মানে বই থেকে আবার পড়তে হবে এগুলো। আর রেজিস্ট্যান্স, যেটা জানতে হবে ভালো মেডিকেলের ছেলে মেয়েরা জানতে হবে। প্রিভেনশন অফ ড্রাগ রেজিস্ট্যান্স, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা এই সারা পৃথিবী এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তোমরা দেখো এখন ওয়ার্ল্ড সার্কুলেট করতেছে দুইটা অ্যান্টিবায়োটিকের উপরে, একটা হলো ম্যারোপেনাম আর একটা হলো অ্যামাইকিসিন। আমাদের ওয়ার্ডে চলে যাওয়া হাসপাতালে এই দুটো অ্যান্টিবায়োটিক দিয়ে চলছে। এই দুটো সহসা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। সেপ্ট্রিয়াক্সিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তারপরে সিপ্রোফ্লক্সাসিন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এখন অ্যামিকেসিন, তাতে না হলে ম্যারোপেনাম আমরা পড়াইছি ওখানে, বিটা ল্যাকটামের গ্রুপ, এটা বিটা ল্যাকটাম। তবে এটা হলো বিটা ল্যাকটামেজ ইনহিবিটরস এর ভিতরে। এনিওয়ে, এখন তাহলে কি পদ্ধতিতে আমরা, what should be the strategy that we can avoid the prevention of drug resistance? ওই কথাটাকে সুন্দরভাবে সাজায় লিখলে যে নাম্বার 1, আমরা যদি নির্বিচারে অ্যান্টিবায়োটিক ইউজ করা বন্ধ করি, we should avoid the indiscriminate use of antibiotic. ইনডিসক্রিমিনেট মানে আমরা কোন রকম পার্থক্য না করা, অথবা ইনজুডিশিয়াস বলা যায়, কোনো বিচার বিবেচনা না করে আমরা যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি তাহলে এটা অ্যাভয়েড করা যাবে। তারপরে 2 নম্বর হলো ইউজিং অ্যান্টিবায়োটিক আফটার কালচার অর সেন্সিটিভিটি। ইনিশিয়ালি একটা দিলাম, কিন্তু কালচার সেন্সিটিভিটি আসার সাথে সাথে আমরা আমাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করব। অ্যাভয়েডেন্স অফ আননেসেসারি কম্বিনেশন, কিন্তু কম্বিনেশন হালাল আছে কিছুতে। যেমন ধরো টিউবারকুলোসিস ক্লাস হয়েছে, আমার তো মনে হয় তোমাদের টিভি পড়ানো হয়েছে বলে। ইয়েস স্যার, পড়ানো হয়েছে। ডক্টর রাকিবে পড়াইছে। টিভিতে কয়টা ড্রাগ ফার্স্ট ইয়েতে প্রথম ইনিশিয়াল 4টা, গুড বয়, 4টা 2 মাস চলবে। 2 মাস পরে 2টা ড্রপ যাবে, আর বাকি 2টা, আর বাকি 4 মাস। 2 মাস আর 4 মাস, 6 মাস। বেশ ভালো পড়াইছে। তাহলে এখন আমার কথা হলো যে টিবি একমাত্র ওষুধ যেখানে আমরা কম্বিনেশন দিচ্ছি, অথচ প্রিন্সিপালও বলতেছে একসাথে একটার বেশি অ্যান্টিবায়োটিক দেওয়া বিধেয় না। কিন্তু টিউবারকুলোসিসে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় হোয়াট ইজ দ্য লজিক অফ ইউজিং কম্বিনেশন অ্যান্টিবায়োটিক ইন টিউবারকুলোসিস, কি উত্তর দিবা? তোমাকে লজিক দিয়ে বুঝাইতে হবে যে আমি 4টা দিলাম এই কারণে, কারণ আমার হস্টেল ক্ষতি হইতে পারে, রোগীর ক্ষতি হইতে পারে, বাট স্টিল আই উইল গো অ্যাহেড উইথ দিস সর্ট অফ বিহেভিয়ার। আমি এইভাবেই দেব। স্যার, একটা দিলে রেজিস্ট্যান্স ক্রিয়েট করে? একটা বলতে পারো যে টু অ্যাভয়েড দি রেসিস্টেন্স, অবিরাম একটা দিলাম, ব্যাকটেরিয়ার নানা চালাকি চক্রান্ত করে রেজিস্ট্যান্স হলো, তাহলে একটা হলো রেজিস্ট্যান্সকে কমানোর জন্য। 2 নম্বর ওর বেটার ইফিকেসি। টিউবারকুলোসিস জার্মটা ম্যাক্রোবিজে খায়া এমন ভাবে রাখে শরীরের ভিতরে, বাইর দিয়ে ওয়াল করে। তোমরা তো টিউবারকুলোস গ্রানুলোমা ফোর্স নিশ্চয় মাইক্রোবায়োলজিতে, এবং বলা হয়ে থাকে বাংলাদেশের সকল শিশু তোমার গন ফোকাস, গন কমপ্লেক্স এগুলো পড়াইছে না, প্রায় এগুলো উইদিন 10 ইয়ার্স এর ভিতরে তোমার যদি ইয়ে করো, কক্স টেস্ট যেটা করো, আমরা যেটা বলে মান্টোস টেস্ট, বুঝছো, দেখবে যে পজিটিভ হয়ে বসে আছে। কারণ আমাদের ঘনবসতি এবং এটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে যাই, তো প্রায় এক্সপোজার পেয়ে গেছে, পাইয়া অর্গানিজমটাকে ম্যাক্রোভাইজ খেয়ে একেবারে পালমোনারি ওই ইয়ের মধ্যে তোমার ওই ওখানে
একটা হাইবারনেশন পিরিয়ডের মতো, অনন্তকাল ওখানের ভিতরে আছে, ভিতরে অর্গানিজমটা আছে। সুতরাং আমরা এই সব কিছুকে যোগ বিয়োগ করে আমরা একটা এক মাসে এক বছরের ছিল আগে, এখন সিপ্রোফ্লক্সাসিন বা যারা আসার পরে এটা 6 মাস হয়ে গেছে। আর এক্সেপশনাল কেস গুলাতে, ম্যানেঞ্জিয়াল কেস, এগুলোতে আমরা আগের মতো 1 বছরই থাকি। কিন্তু তোমাদের টিভিতে প্রশ্ন আসবে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ডব্লিউএসও যে 2টা ক্যাটাগরি হচ্ছে, কোন ক্যাটাগরিতে কি দেওয়া হয়, এগুলো মিস করবে না, খবরদার। ওখানে পেশায় যাবে, ওষুধ সব জানো, কিন্তু যেই মাত্র করলো ক্যাটাগরি 1, কয় মাস চালাবে, আটকে গেছে। তারপরে সেখানে আরো আসবে কম্বিনেশন থেরাপি, যেটাকে বলা হয় ওই 2-3টা ওষুধকে একটা ট্যাবলেটের ভিতরে ঢুকাই দেওয়া। যদি একজনকে বলা হয় আপনি 4টা ওষুধ খান, সে আতঙ্কিত হবে, খাইতেও পারবে না। সেই জন্য কোম্পানি এখন ফিক্সড ডোজ থেরাপি, এফডিসি, ফিক্সড ডোজ কম্বিনেশন, এইটার ভিতরে রিপাম্পিসিন আছে, এটার ভিতরে আইএনএসও আছে, আইসোনাইজাইড আছে, এটার ভিতরে ইথাম্বুটুল আছে, প্যারাজিনামাইড আছে। এই 4টাকে মিলিয়ে একটা ট্যাবলেটে নিয়ে আসছে। দিস ইজ কল্ড ফিক্সড ডোজ কম্বিনেশন। এনিওয়ে, সেটা ওরা পড়াইছে। প্রত্যেকটা ড্রাগের ইন্ডিভিজুয়াল সাইড ইফেক্ট আছে। আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যান্টিবায়োটিক। তাইলে কেমনে কেমনে আমরা ড্রাগ রেজিস্ট্যান্স থেকে বাঁচতে পারবো? একটা হলো ইনডিসক্রিমিনেট ইউজ বন্ধ করতে হবে, আর একটা হলো কালচার না পাওয়ার আগে দিব না, আর একটা হলো কম্বিনেশন যত সম্ভব কমায় ফেলবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেশে আমরা অ্যাভয়েড করে যাই, মনিটরিং, কনস্ট্যান্ট মনিটরিং আফটার ইউজিং দ্য অ্যান্টিবায়োটিক। কোথায়? পার্সোনাল রোগীকে, হসপিটালে, কমিউনিটিকে, এটসেট্রা। এবং ইউজ অফ অ্যান্টিবায়োটিক অনলি বাই দ্য রেজিস্টার্ড ফিজিশিয়ান। আমাদের এই দেশে তো আমরা এখন রেজিস্টার্ড আছি। আমি যখন এমবিবিএস পাস করছি 82 সালে, তখন আমরা রেজিস্টার্ড ডক্টর ছিলাম 11,000। আমার রেজিস্ট্রেশন 11,587। এখন রেজিস্টার্ড ডক্টরের সংখ্যা হচ্ছে 99,000, নিয়ার অ্যাবাউট লাক্স। 1 লাখ হইলো আমাদের জনসংখ্যা, যেহেতু 16 কোটি, কিছুই না। 16 কোটির জায়গায় 1 লাখ কোনো সংখ্যাও না। কিন্তু সমস্যা যেটা, রোগীরা প্রথমে ফার্মাসিস্টের কাছে যায় ওষুধ নিয়ে আনে। ফার্মাসিস্টে ইনডিসক্রিমিনেটলি ইউজ করে, সে বেশি বিক্রি হওয়ার জন্য, অথবা রোগী যদি গরিব হয়, ইনকমপ্লিট ডোজ দিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে 12টা বাজায় দেয়। রোগীটা খারাপ হলে রেজিস্টার্ড ডক্টরের কাছে আসে, ডক্টর তখন দেওয়ারও কিছু থাকে না, কারণ 3rd জেনারেশন ইউজ করে ফেলছে ফার্মাসিস্ট। এটা তার কোনো ব্যবহার করার লাইসেন্স ছিল না। সুতরাং তোমরা এগুলো, এই ফার্মাকোলজিক্যাল টক গুলোর সাথে কতগুলো টক চলে আসে। উঠেছে কি কে বলতে পারবো? আমার ক্লাসে, আমাদের ক্লাস প্রায় শেষ। ওভার দ্য কাউন্টার ড্রাগ। এক্সিলেন্ট, মেয়েটা তো দেখে ভালোই পারে। ওভার দি কাউন্টার ড্রাগ বিভিন্ন বিশ্বের উন্নত দেশে ইনশাল্লাহ তোমরা অনেকে পাস করে বেরিয়ে যেতে বাধ্য হবে, কারণ এই দেশে ডাক্তার বেশি হয়ে যাচ্ছে। তো মেয়েদের অনেকের হয়তো হাজবেন্ড পরে বিদেশি নিয়ে যাবে, তখন এই টার্ম গুলো পাবে, হ্যাঁ স্যার তো পড়াইছিল। উঠেছি ওভার দি কাউন্টার ড্রাগ। গভর্নমেন্ট ফার্মাসিস্টের হাতকে রেজিস্ট্যান্ট করার জন্য, রেস্ট্রিক্টেড করার জন্য 5-6টা ড্রাগ দিয়ে রাখছে। এগুলো পাওয়ার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না। প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল, এগুলো তার হেডেকের, মাথা ব্যথার কিছু ওষুধ, এগুলোকে উঠেছি ড্রাগ। আর কিছু ড্রাগ রয়েছে যেগুলো ডাক্তার সারা প্রেসক্রাইব করে দেন। আর কিছু ড্রাগ আছে রেস্ট্রিক্টেড। মরফিন এডিকশন করে, এটা ওই লাইনের ডাক্তার ছাড়া জেনারেল এমবিবিএস লিখবে না। কোডিন কনস্টিটিউশন করে, খুব এডিকশনের ড্রাগ। এইভাবে যেগুলো স্পেশাল নার্কোটিক্স, যেগুলো নার্কোসিস সৃষ্টি করে, নেশা সৃষ্টি করে, ঘুম সৃষ্টি করে, এগুলো হলো স্পেশালিস্ট। এইভাবে ডব্লিউএইচও অনেকগুলো এসেনশিয়াল ড্রাগের একটা লিস্ট করছে, তার মধ্যে রেস্ট্রিকশন। ফার্মাসিস্ট যেগুলো ব্যবহার করবে ওগুলো হচ্ছে ওটিসি ড্রাগ। সুতরাং আমরা এই জিনিসগুলো মোটামুটি আজকের ক্লাস এখানে। আর নেক্সট তো এর মধ্যে ক্লাস নেই, তোমাদের 20 তারিখ পর্যন্ত বন্ধ, একাডেমিক কার্যক্রম বন্ধ। আমার আজকে যেগুলো প্ল্যান ছিল আমি বোধহয় অলমোস্ট কমপ্লিট করেছি। প্রোফাইলেক্সিস, কেমোথেরাপি, কিমো, এটসেট্রা। এনিওয়ে, আমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, 45 মিনিট। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। স্যার, ব্যাকটেরিয়াল মেমোরি আর টি সেল মেমোরিটা একটু যদি বলতেন। টি সেল মেমোরি তো আমরা জানি, কিন্তু ব্যাকটেরিয়াল মেমোরিটা কেমন হয়? আমার এই মুহূর্তে তোমার প্রশ্নটা দিতে হবে না, আমাকে একটু বই ধরতে হবে মা। নিজের অনেস্ট অ্যাডমিশন করার কোনো খারাপ নাই, এটা বুঝাইতে হইলে আমাদের, তোমার শুধু ইমিউনিটি সম্বন্ধে বলতে করতেছে। ইমিউনিটি বা আমাদের যে সেলুলার ইমিউনিটি, যেটা এটা মেইনটেইন করে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের 3টা ভ্যারাইটি। এটা হচ্ছে হেলপার টি সেল, সাইটোটক্সিক টি সেল, আর একটা হলো সাপ্রেসর টি সেল। বুঝছো? এই হেলপার টি সেলটা মেইনলি পাঠাতন, এটার উপরে দাঁড়ায়া আমাদের ইমিউনিটিটা তৈরি হয়। এটা হলো টি সেলে। আর বি সেলে যে জিনিসটা তৈরি করে সেটা কি বলো? ইমিউনোগ্লোবিন, অ্যান্টিবডি। আমরা যখন ভ্যাকসিন নিচ্ছি,
ভ্যাকসিন দেওয়ার 14 দিন পরে অ্যান্টিবডি তৈরি হয়ে আসতেছে। তাহলে সেলুলার ইমিউনিটি ইজ মেইনলি মেইনটেইন বাই দ্য টি সেল, বি সেল করে ডাইরেক্ট ইমিউনোগ্লোবিন তৈরি করে। এখন মেমোরি যেটা তুমি এখন বললা সেটা টি সেলের কাজ। টি সেল আবার সকালে আমরা আলাপ করতেছিলাম মাইক্রোবায়োলজির সাথে টি সেলের ভ্যারাইটি নিয়ে। এনিওয়ে তোমার এটা আমি দেখবো পরের ক্লাসে, আমি দেখি নেক্সট ক্লাস I can speak about that. Any other question? Anybody? No, sir. ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে শেষ করি। অ্যান্টিবায়োটিক খুব ইন্টারেস্টিং জিনিস, যাদের ইন্টারেস্ট পাচ্ছ এবং ডাক্তারি করতে হলে এটা ভালো লাগবে। আমরা তো ডেন্টিস্ট, দাঁত তুলতে হলে এনি সর্ট অফ ইনজুরি ইন দ্য গাম মাস্ট বি প্রিভেন্টেড বাই অ্যান্টিবায়োটিক। এবং দেখো একটা অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন নিয়ে সবাই সেফালোস্প্রিন দিচ্ছে, সেফোরোক্সিম দিচ্ছে, ফ্লুক্লোক্সাসিলিন দিচ্ছে, তখন এই নলেজটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, জি স্যার। ক্লাস মনিটর ছেলে হোক মেয়ে যে আসো, ছেলেটার নাম তো বোধহয় ইনসান।